ক্ষুব্ধ এবং একটা অনিশ্চয়তা কিংবা নিরাপত্তাহীনতার মধ্যে জনগণের শক্তি সংগঠিত করার যে দায়িত্ব, সেই দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে। গত 18 তারিখ রাতে যে ঘটনাগুলো ঘটেছে, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, পরের দিন উদীচী এবং সারা বাংলাদেশে বিভিন্ন ভবন এবং প্রতিষ্ঠানে যে ভয়ঙ্কর আক্রমণ, হামলা এবং অগ্নিসংযোগ হয়েছে, সেগুলো অবিশ্বাস্য ঘটনা। কারণ এটা একটা এরকম না যে হঠাৎ করে একটা উত্তেজিত জনতা একটা প্রতিষ্ঠানে গিয়ে আগুন দিয়েছে। সাধারণভাবে আগুন লাগালে একটা ভবনের একটা এতগুলো তালার সকল কাগজপত্র, সকল দলিলপত্র, সকল তাদের যা যা প্রাতিষ্ঠানিক সম্পদ, সমস্ত কিছু এইভাবে পুড়ে যাওয়ার কথা নয়। সেগুলো পুরানো হয়েছে। ডেইলি স্টার ভবনে আপনারা জানেন, সেখানে সাংবাদিকরা আটক ছিলেন 20-25 জন, এবং তারা একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় পড়েছিলেন। যে কোনো এটা যদি আগুন যদি আরও অব্যাহত থাকতো, তাহলে তাদের জীবন বাঁচানো কঠিন হতো। এবং তাদেরকে বাঁচানোর জন্য সম্পাদক পরিষদের সভাপতি, নিউ এজ সম্পাদক নুরুল কবির জীবনের ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছিলেন এবং তার উপরে আক্রমণ হয়েছে। এবং আক্রমণ হয়েছে, পরিহাসের বিষয় যে যিনি গত 1.5 দশক ধরে এই স্বৈর শাসকের বিরুদ্ধে লড়াই করেছেন, হাসিনা আমলের অন্যায়, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, নির্বাসনে পাঠানো সব কিছুর বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকেছেন, তাকে আওয়ামী লীগের দোসর বলে তার উপর আক্রমণ করা হয়েছে। এবং সেই আক্রমণের পরে সেই বাহিনী ছায়ানটে গেছে। ছায়ানট শুধুমাত্র একটা সঙ্গীত ভবন নয়, এটা একটা ইতিহাসের অংশ। আপনারা জানেন 60 দশক থেকে এই অঞ্চলের মানুষ পাকিস্তানের যে আগ্রাসী তৎপরতা, বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন এবং বৈষম্য, অপমান, বাঙালি সংস্কৃতি ধ্বংস করার কিংবা এই অঞ্চলের মানুষের সাংস্কৃতিক সক্রিয়তাকে ধ্বংস করার জন্য পাকিস্তানের যা কিছু আক্রমণ, সেটা মোকাবেলা করার জন্য এই দেশের বুদ্ধিবৃত্তিক জগৎ যেভাবে প্রতিরোধ তৈরি করেছিল, ছায়ানট ছিল তার অংশ। সেই ছায়ানটে এই ভবনটা তৈরি হয়েছে মানুষের চাঁদার টাকায়। এই ছায়ানটের মধ্যে শুধুমাত্র সঙ্গীত শিক্ষা নয়, এখানে একটা শিশুদের স্কুল আছে, নালন্দা স্কুল আছে, এর মধ্যে গ্রন্থাগার আছে। এই সমস্ত কিছুকে, বাদ্যযন্ত্র, স্কুল সরঞ্জাম, স্কুলের যাবতীয় যে যা যা আয়োজন, সমস্ত কিছুকে ধ্বংস করা হয়েছে। এর পরের দিন উদীচী ভবনে আক্রমণ করা হয়েছে। এবং আপনারা জানেন উদীচী একটা ঐতিহাসিক সংগঠন, বহু বছরের, এবং সেই পাকিস্তান আমলেরও আগের থেকে যে সাংস্কৃতিক ধারাবাহিকতা আন্দোলন চলছে, জনগণের মুক্তির জন্য সাংস্কৃতিক যে প্রতিরোধ, তার একটা শক্তিশালী অংশ হচ্ছে উদীচী। সেই উদীচী ভবনে আগুন দিয়ে ঐতিহাসিক যত দলিলপত্র, কাগজপত্র, বাদ্যযন্ত্র, সমস্ত কিছু ধ্বংস করা হয়েছে। এবং পুরো আক্রমণগুলো দেখলে বোঝা যায় এটা উদ্দেশ্যহীন কতিপয় যুবকের হঠাৎ করে উচ্ছৃঙ্খল আচরণ নয়, এটা খুবই পরিকল্পিত একটা সন্ত্রাস আক্রমণ। এবং এই ঘটনাগুলো যেভাবে ঘটল, এটা আরও অবিশ্বাস্য এই কারণে যে প্রত্যেকটা ঘটনার সময় তাদের সংখ্যা খুব বেশি ছিল না, কিন্তু তারা যখন এইভাবে আগুন লাগাচ্ছে, সমস্ত কিছু ধ্বংসযজ্ঞ করছে, মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, সেই সময় সামনে পুলিশ দাঁড়ানো ছিল, সেনাবাহিনী দাঁড়ানো ছিল নিষ্ক্রিয়ভাবে। সরকারের এই যে সেনাবাহিনী বা পুলিশের যারা সদস্য দাঁড়িয়েছিলেন, তাদের তো কোনো আমরা দোষ দিতে পারি না, কারণ তারা তো উপরের নির্দেশ অনুযায়ী চলে। উপর থেকে নির্দেশ আসে নাই। কেন আসে নাই উপর থেকে নির্দেশ? কেন পুলিশ, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে? সেনাবাহিনী, পুলিশ এবং গোয়েন্দা সংস্থা কি কারণে নিষ্ক্রিয় থাকলো? কেন নীরব থাকলো? তারা কি কারণে
কিভাবে এমন ভূমিকা পালন করলো যাতে মনে হলো যে যারা এই ধ্বংসযজ্ঞ বা পরিকল্পিত আক্রমণ চালাচ্ছে তাদের পৃষ্ঠপোষকতা কিংবা সহযোগিতার ভূমিকায় রাষ্ট্র নেমেছে, সরকার নেমেছে। এই ভূমিকার কারণ কি? এই ঘটনাগুলো অবিশ্বাস্য কিন্তু আকস্মিক নয়। আকস্মিক নয় কেন? কারণ এর আগে থেকে আপনারা কয়েক মাসের ফেসবুক যদি দেখেন, সেই ফেসবুকের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর একটা জায়গায় পরিণত হয়েছে এখন ফেসবুক। সেই ঘৃণা বিদ্বেষের মধ্যে যেখানে আক্রমণ করার আহ্বান জানানো হয়েছে, উস্কানি দেওয়া হয়েছে, সেখানে এই নামগুলো কিন্তু আমরা বহু আগে থেকেই শুনেছি, বহু আগে থেকেই সামাজিক মাধ্যমে এগুলো দেখা গেছে। তার মানে সরকারের গোয়েন্দা সংস্থার এগুলো কোনো অজানা থাকার কথা না। সরকারের গোয়েন্দা সংস্থা জানে যে দেশের থেকে এবং বিদেশ থেকে কিছু উস্কানিদাতা তারা উস্কানি দিচ্ছে মানুষকে আক্রমণ করার জন্য, ধ্বংসযজ্ঞ করার জন্য, এবং বিভিন্নভাবে এই প্রতিষ্ঠান এবং ব্যক্তি যাদের উপর আক্রমণ করার জন্য উস্কানি দেওয়া হচ্ছে তাদের প্রধান অপরাধ, তাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা এই শেখ হাসিনার স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিলেন। তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনার আমল নয়, সারা এই পুরো বাংলাদেশের বিভিন্ন সময়ে শোষণ, নিপীড়ন, আধিপত্য, বৈষম্য এগুলির বিরুদ্ধে তাদের একটা স্পষ্ট অবস্থান আছে। এবং সেই সাথে তারা মুক্তিযুদ্ধের পক্ষে, তারা গণ অভ্যুত্থানের পক্ষে। এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, 24-এর গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা, তাদের উপরে আক্রমণ কারা করতে পারে, কেন করতে পারে? যারা বৈষম্যহীন বাংলাদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছিল গণ অভ্যুত্থানে, সেই বৈষম্যহীন বাংলাদেশের মতাদর্শ যারা ধারণ করেন কিংবা ঊর্ধ্বে তুলে ধরেন, তাদের উপরে কেন আক্রমণ করা হয়েছে। এবং আমরা দেখব যে যারাই উস্কানি দিচ্ছে, যারাই আক্রমণ করছে, তারা হঠাৎ করে সেদিন আবির্ভূত হয় নাই। তারা গত 1 বছরে আমরা একাধিক সমাবেশ করেছি, একাধিক প্রতিবাদ করেছি। এই সাংস্কৃতিক জগতে মাজারের উপরে হামলা করা হয়েছে, সংখ্যালঘু জাতি, সংখ্যালঘু ধর্মের মানুষের উপরে আক্রমণ করা হয়েছে, নারীর উপরে নির্যাতন চালানো হয়েছে, গান বাজনা, নাটক, মেলা সব কিছুর উপরে একটা আতঙ্ক ছড়ানো হয়েছে। আজকে সারা দেশে সাংস্কৃতিক তৎপরতা প্রায় অর্ধেক কমে গেছে। বহু মেলা বন্ধ করা হয়েছে, বহু খেলা বন্ধ করা হয়েছে, বহু কনসার্ট বাতিল করা হয়েছে, বহু নাটকের মঞ্চায়ন স্থগিত করা হয়েছে। নাটকের সাথে যুক্ত যে ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ, গানের সাথে যুক্ত বিভিন্ন ব্যক্তি, গানের শিক্ষক, তাদের অনেকে এখন বেকারত্বের মধ্যে আছে। তাদের পেশাগত জায়গাটাও চালাতে পারছেন না। অনেক গানের শিক্ষকও এখন কাজ করতে পারছেন না। এই যে একটা ভয়ের সৃষ্টি, সাংস্কৃতিক অভিব্যক্তির বিরোধী, বুদ্ধিভিত্তিক চর্চার বিরোধী, মুক্তিযুদ্ধ বিষয়ক তৎপরতার বিরোধী যে সমস্ত অপশক্তি, তাদের সক্রিয়তা তো শুধুমাত্র গত 18ই ডিসেম্বরে ছিল না। তারা এই গত 1 বছর ধরে, আমরা কয়েকদিন আগেও এই শহীদ মিনারে এই আবুল সরকারের মুক্তি সহ সাংস্কৃতিক ক্ষেত্রে এই আক্রমণ, বৈষম্যবাদী তৎপরতা, ধর্মীয় ফ্যাসিবাদী যে তৎপরতা, এগুলোর বিরুদ্ধে আমরা সমাবেশ করেছি। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে যে এই আক্রমণগুলো পরিকল্পিত একটা মতাদর্শিক অবস্থান থেকে করা, এবং যারাই আক্রমণগুলো করছে তাদের সহযোগী হচ্ছে লুটেরা গোষ্ঠী। আপনারা খেয়াল করলে দেখবেন এই পুলিশ সহ রাষ্ট্রীয় বাহিনীর সামনে এই ভবনগুলোতে যখন অগ্নিসংযোগ হয় তখন একটা ব্যাপক লুটপাট হয়। সেখানে যত কম্পিউটার ছিল, যত ধরনের সম্পদ ছিল, সব কিছুকে তারা লুটপাট করেছে। এবং এই তৎপরতার এই ধরনের উস্কানি সমস্ত কিছু গোয়েন্দা সংস্থাগুলোর জানা থাকা সত্ত্বেও আপনারা দেখেন যে কোনো একটা বিশেষ দিবস বা কোনো একটা বিশেষ অনুষ্ঠান থাকলে আমাদের গোয়েন্দা সংস্থা বলে, 7 দিন আগে বলে, 2 দিন আগে বলে যে নিরাপত্তার কোনো অভাব নাই। কিভাবে বলে? যে তাদের কাছে তথ্য থাকে। তাহলে এই মাসের মাস উস্কানি দিচ্ছে দেশ এবং বিদেশ থেকে যারা ফেসবুকে লিখিতভাবে বলছে আক্রমণ করো, এই জায়গায় আক্রমণ করো, সেই জায়গায় আক্রমণ হচ্ছে, তাদের ব্যাপারে গোয়েন্দা সংস্থা কোথায় ছিল? কেন তারা এই কাজগুলো করে নাই?
সরকারের এই নিষ্ক্রিয়তা কেন? সরকারের যে অথর্ব অবস্থান, সেটা আমরা এই জনগণের স্বার্থ যেখানে যেখানে আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সরকার যে সব জায়গায় নিষ্ক্রিয় তা কিন্তু নয়। কোনো কোনো জায়গায় সরকারকে আমরা খুবই সক্রিয় দেখছি, কোনো কোনো জায়গায় সরকারকে খুবই দৃঢ় প্রতিজ্ঞ দেখছি, কোনো কোনো জায়গায় সরকারকে খুবই শক্ত ভূমিকায় দেখছি। আপনারা দেখেন, চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দিতে হবে, গোপন অস্বচ্ছ চুক্তি করার জন্য কি তাড়াহুড়া এই সরকারের, কি দৃঢ় প্রতিজ্ঞ অবস্থান তাদের, কি দৃঢ়তা না, করতেই হবে। জনগণের কোনো প্রতিবাদ, কোনো মতামত তারা শুনবে না। তো এইখানে তাদের খুব দৃঢ়তা দেখা যাচ্ছে। শ্যাভরনের সাথে গোপন চুক্তি, সেটার ব্যাপারে তাদের তাড়াহুড়া সক্রিয়তার কোনো অভাব নাই। বিদেশ থেকে এলএনজি আমদানি চুক্তি, সেটা চুক্তি করতে কোনো অসুবিধা নাই। বিদেশি কোম্পানির সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী বিভিন্ন ধরনের চুক্তি, সেটা করতে কোনো অসুবিধা নাই। ভারতের বিভিন্ন কোম্পানি, আদানি, রামপাল, এগুলোকে রক্ষা করতে সরকারের কোনো দৃঢ়তার কোনো অভাব দেখা যায় না। দৃঢ়তার অভাব, সক্রিয়তার অভাব শুধুমাত্র জনগণের স্বার্থ যেখানে আছে সেখানে। সেই জন্য এই ঘটনাগুলি যদি পর্যালোচনা করেন, তাহলে আপনারা দেখবেন সরকারের মধ্যে দুইটা ফ্যাসিবাদী ধারার একটা সম্মিলন ঘটেছে। একটা ফ্যাসিবাদী ধারা হচ্ছে ধর্মীয় ফ্যাসিবাদ, যারা ধর্মের নামে বাংলাদেশের মানুষের এতদিনের যা কিছু অর্জন এবং ভবিষ্যতের যে প্রত্যাশা, বাংলাদেশকে একটা বৈষম্যহীন জাতিগত, ধর্মীয়, লিঙ্গীয়, শ্রেণীগত বৈষম্যের বাইরে গিয়ে বাংলাদেশকে একটা শক্তিশালী জায়গায় দাঁড় করানো, সেই জায়গাটায় সেই বৈষম্যকে, সেই বৈষম্যের পক্ষে যে মতাদর্শ দ্বারা ধারণ করে, ধর্মের নামে এই বৈষম্যকে যারা যুক্তিযুক্ত করতে চায়, সেই বৈষম্যবাদী ফ্যাসিবাদী একটা দর্শন এই সরকারের, কিংবা সেই শক্তিগুলো এই সরকারের মধ্যে শক্তিশালীভাবে আছে। আর পাশাপাশি আছে কর্পোরেট ফ্যাসিবাদ, মানে কর্পোরেট স্বার্থ রক্ষার জন্য, বিদেশি কোম্পানির স্বার্থ রক্ষার জন্য একটা ফ্যাসিবাদী প্রবণতা এই সরকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তার মানে কর্পোরেট ফ্যাসিবাদ এবং ধর্মীয় ফ্যাসিবাদ দুইয়ের সম্মিলন ঘটছে। এই 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 যে সম্মিলন, এই সম্মিলন পুরোটাই জনগণের একটা ভয়ঙ্কর রকম প্রতিপক্ষ অবস্থান গিয়ে সরকারকে দাঁড় করিয়েছে। এই প্রতিপক্ষ অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য, সেই জন্য জনগণের সকল শক্তির ঐক্যবদ্ধ অবস্থান দরকার। আমি শেষ করতে চাই মোহাম্মদ ইউনূস, আজকের যিনি প্রধান উপদেষ্টা, তার একটা বক্তৃতার কথা বলে। কিছুদিন আগে জাতীয় সংসদ ভবনের সামনে ঐক্যমত্য কমিশনের একটা বড় সমাবেশ ছিল, স্বাক্ষর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। সেখানে মোহাম্মদ ইউনূস সাহেব খুব গর্বের সঙ্গে বলেছিলেন যে আমরা বাংলাদেশে, তিনি খুব গর্বের সঙ্গে বলেছিলেন যে আমরা বাংলাদেশে একটা নতুন সভ্যতার মধ্যে প্রবেশ করছি, বাংলাদেশে একটা নতুন সভ্যতায় সূচনা হচ্ছে। যে নৃশংসতা আমরা দেখলাম, মাসের পর মাস দেখছি, বিশেষত 18-19 তারিখে যে নৃশংসতা আমরা দেখলাম, এটাই কি মোহাম্মদ ইউনূসের সভ্যতার নমুনা? এই প্রশ্নটা আজকে এর মধ্যে সবাইকে করতে হবে। যে সরকার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণের একটা বিপুল প্রত্যাশাকে বাস্তবায়ন করার দায়িত্ব নিয়ে এই ক্ষমতায় বসেছে, দায়িত্ব নিয়েছে, সেই সরকার জনগণের প্রতিপক্ষ অবস্থানে হাজির হয়েছে। কর্পোরেট এবং ধর্মীয় ফ্যাসিবাদের পুরো ধারক বাহক হয়ে তারা বাংলাদেশের মানুষের জীবন এবং জীবিকা, তাদের সম্মান এবং তাদের ভবিষ্যৎ, তাদের সংস্কৃতি এবং তাদের রাজনৈতিক অধিকার সব কিছুকেই বিপদ এবং ঝুঁকির মধ্যে নিক্ষেপ করেছে। সেই কারণে সরকার যখন এরকম ভূমিকা নেয়, তখন জনগণের দায়িত্ব অনেক বেশি বেড়ে যায়। জনগণের মধ্যে সকল অংশের, শ্রমিক, কৃষক থেকে শুরু করে বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক জগতে যারা আছেন, তাদের প্রত্যেকেরই এখন সংগঠন এবং ব্যক্তি প্রত্যেকেরই সক্রিয় হতে হবে, সজাগ অবস্থান নিতে হবে। কারণ বাংলাদেশকে যে কোনো দিকে নিয়ে যাওয়ার যে প্রবণতা, জনগণের স্বার্থের বিরুদ্ধে একটা সাম্প্রদায়িকতা দিয়ে, জাতি বিদ্বেষ দিয়ে, লিঙ্গীয় বিদ্বেষ দিয়ে এবং শ্রেণী বিদ্বেষ দিয়ে বাংলাদেশকে একটা ভয়ঙ্কর গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার যে অপচেষ্টা, তার বিরুদ্ধে এই সম্মিলিত প্রতিরোধ দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে। সেই জন্য আমাদের বুদ্ধিবৃত্তিক তৎপরতা বাড়াতে হবে, সাংস্কৃতিক তৎপরতা বাড়াতে হবে, রাজনৈতিক তৎপরতা বাড়াতে হবে। নিজেদের মধ্যে
মতের যে আদান প্রদান সেগুলো বাড়াতে হবে। যত আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু এই সুনির্দিষ্ট জনস্বার্থে জনপন্থী একটা অবস্থান নিয়ে আমাদের ঐক্যের মধ্যে বিভেদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। এবং সেই ঐক্যবদ্ধ প্রতিরোধী বাংলাদেশকে আগেও রক্ষা করেছে, এই গণ অভ্যুত্থানের মধ্যেও সেটা প্রতিফলিত হয়েছে এবং সামনের দিনেও সেটাই আমাদের রক্ষা করবে। আমাদের একটা কথা মনে রাখবেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষ যেভাবে আক্রান্ত হয়েছিল, যে রকম বিপদে পড়েছিল, যেরকম ভয়ঙ্কর একটা সামরিক শক্তি বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা, নারী নির্যাতন চালিয়েছে, সেটাকে যে দেশের মানুষ মোকাবেলা করতে পারে, সেই দেশের মানুষকে যে কোনো দিকে ইচ্ছামতো নিয়ে যাওয়া কিংবা তাদের একটা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাওয়া কারো পক্ষেই সম্ভব না যদি তাদের মধ্যে ঐক্য এবং সংহতি থাকে। সেই সাহস নিয়ে, মুক্তিযুদ্ধের সাহস, গণ অভ্যুত্থানের সাহস নিয়েই আমাদের এই ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করতে হবে। সেই প্রত্যাশা রেখে এবং আজকে যারা আপনারা এসছেন তাদের প্রত্যেকে যার যার অবস্থান থেকে সক্রিয় থাকবেন, এই প্রত্যাশা রেখে আমি আজকের এই সভার কাজ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।